নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 25শে নভেম্বর সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে পরপর 3বার শোকজে সাসপেন্ড, কর্মসমিতির বৈঠকে তৈরি 3 কমিটি, শৃঙ্খলা রক্ষায় কঠোর তৃণমূল। সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো হেমন্ত সোরেনের আমন্ত্রণে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ওয়াকফ বিলের আঁচ এবার বাংলার বিধানসভায়, সংঘাতের জন্য তৈরি হচ্ছে তৃণমূল বিজেপি দুপক্ষই। যোগী রাজ্যে মসজিদের সমীক্ষা ঘিরে অশান্তি, সংঘর্ষে 3 জন নিহত, জখম 30 জন পুলিশকর্মী। ঝাড়খণ্ড মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে মুসলিম প্রতিনিধিত্বের সংখ্যা। লাতিন আমেরিকার উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হারিয়ে আবার ক্ষমতায় বামপন্থীরা। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গতকাল রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাংলাদেশ সফরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। পরপর 3বার শোকজে সাসপেন্ড, কর্মসমিতির বৈঠকে তৈরি 3 কমিটি, শৃঙ্খলা রক্ষায় কঠোর তৃণমূল। সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হয়েছে তার মানে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে 3টে কমিটি গঠিত হয়েছে। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, শৃঙ্খলা রক্ষায় 3টে কমিটি তৈরি করা হয়েছে, একটা সংসদীয়, একটা পরিষদীয় এবং একটা দলীয় স্তরে। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে শোকজ নোটিশ দেওয়া হলে জবাব দিতেই হবে, অন্যথায় পরপর 3টে শোকজ নোটিশে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে। হেমন্ত সোরেনের আমন্ত্রণে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মমতার পরামর্শেই ওই দিন দুপুর 3:30 নাগাদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবছর বিধানসভা নির্বাচনে পেয়েছে 34টা আসন, যা ওই রাজ্যে এককভাবে অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এর সঙ্গে দেশে বিজেপি বিরোধী লড়াই হেমন্ত যে জোটে আছেন সেই INDA অর্থাৎ ইন্ডিয়া জোটের আরেক শরিক কংগ্রেস পেয়েছে 16টা আসন। ফলে সিদ্ধান্ত হয়েছে হেমন্তই হতে চলেছেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে এই সফরে রাজ্য থেকে আর কে বা কারা মমতার সঙ্গী হবেন তা এখনও জানা যায়নি। গোটা দেশে বিজেপি বিরোধী লড়াই মমতা ছাড়া আর যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হেমন্ত সোরেন। এ রাজ্যে তৃণমূল যেমন বিজেপির বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ বারবার করে আসছে, তেমনি পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীনই গত 31শে জানুয়ারি জমি কেলেঙ্কারির অভিযোগে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়, যাকে হেমন্ত কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছিলেন, যদিও আদালতের নির্দেশে 28শে জুন তিনি জামিনে মুক্তি পান। হেমন্তের গ্রেপ্তারির পর সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত 23শে নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তিনি অভিনন্দন জানিয়েছেন হেমন্ত সোরেনকে। উল্লেখ্য যে মমতা ও হেমন্ত সোরেন দুজনেই ইন্ডিয়া জোটের 2 গুরুত্বপূর্ণ শরিক। দেখা গিয়েছে এ রাজ্যে তৃণমূল যেমন ছক্কা হাঁকিয়েছে, তেমনি ঝাড়খণ্ডেও বিপুল জনাদেশ পেয়ে ফিরে এসেছে হেমন্তের দল JMM। স্বাভাবিকভাবেই মমতার এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখার বিষয় আগামী দিনে বিজেপি বিরোধী লড়াইয়ে রাজনৈতিক শপথের আগে বা পরে তাদের মধ্যে একান্তে কোনো বৈঠক হয় কিনা।
কেন্দ্রের ওয়াকফ বিলের আঁচ এবার বাংলার বিধানসভায়। সংঘাতের জন্য তৈরি হচ্ছে তৃণমূল বিজেপি দুপক্ষই। সংসদে পেশ করা ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে এবার সরগরম থাকতে পারে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বাংলার বিধানসভায় তার ইঙ্গিত মিলেছে। সোমবার অধিবেশন শুরুর দিনেই ওই সংশোধনী বিলের প্রথম থেকেই বিরোধিতা করছে তৃণমূল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে চলতি শীতকালীন অধিবেশনে বিধানসভায় ওই সংক্রান্ত একটা বিল পেশ এবং পাশ করাবে তার সরকার। তবে সেটা বিল নাকি প্রস্তাব আকারে আনা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে যে আকারেই আনা হোক না কেন বিজেপি তার বিরোধিতা করবে বলে জানা গিয়েছে। যোগী রাজ্যে মসজিদের সমীক্ষা ঘিরে অশান্তি, সংঘর্ষে নিহত 3 জন, জখম 30 জন পুলিশ কর্মী। মন্দির মসজিদ বিতর্ক ঘিরে ফের অশান্তি। ঘটনাস্থল আবারও যোগী রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে রবিবার সম্বলের শাহী জামা মসজিদ এলাকায় পুলিশ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত 3 জনের। বিক্ষুব্ধ জনতার মারে গুরুতর আহত অন্তত 30 জন পুলিশ কর্মী। মসজিদের সমীক্ষা চলাকালীন অশান্তি বাঁধানোর দায়ে আটক অন্তত 15 জন। সকাল থেকে শুরু হওয়া অশান্তি দুপুরের পর মোটামুটি থিতু হলেও পরিস্থিতি এখনও থমথমে। সমীক্ষার কাজও মিটেছে বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের আশঙ্কা ফের যে কোনো মুহূর্তে ছড়াতে পারে অশান্তির আঁচ। গোটা এলাকা জুড়ে তাই 144 ধারা জারি করে সতর্ক টহলদারি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব যদিও এই অশান্তির পিছনে বিজেপিকেই দায়ী করেছেন। বিজেপির হাতই দেখছেন তিনি। তার দাবি, ভোটে যথেচ্ছ রিগিংয়ের অভিযোগ থেকে নজর ঘোরানোর জন্যই এদিন অশান্তি ছড়িয়েছে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। ঝাড়খণ্ড মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে মুসলিম প্রতিনিধিত্বের সংখ্যা। বর্তমানে নির্বাচনী আবহে হট টপিক হয়ে যায় মুসলিম ভোট। কেউ মুসলিমদের সংরক্ষণের ইস্যুতে কথা বলেন, তো কেউ আবার তাদের গায়ে অনুপ্রবেশকারীর তকমা সাঁটাতে ব্যস্ত থাকেন। নির্বাচনী সুবিধা পেতে মুসলিম নামের বহুল ব্যবহার এখন ট্রেন্ডিং রয়েছে। কিন্তু আদৌ কি সংখ্যালঘুদের নিয়ে সেই অর্থে কেউ ভাবে? রাজ্য থেকে জাতীয় স্তরে প্রতিটা দলই মুসলিম ভোট পেতে মরিয়া হলেও মুসলিম প্রার্থী দিতে কিন্তু তারা বেজায় না অখুশি হন। লোকসভা থেকে শুরু করে বিধানসভা দুদিকেই চোখ ফেরালে দেখা যাবে প্রায় 20 কোটি জনসংখ্যার মুসলিমদের প্রতিনিধি খুবই কম। এমনকি দেশের 28টা রাজ্যের বিধানসভায় 4000-এরও বেশি বিধানসভার সদস্য নির্বাচিত হন, কিন্তু সেখানেও মুসলমানদের প্রতিনিধিত্ব নামমাত্র। বর্তমানে এই আইনসভার মাত্র 6% মুসলিম। এমনকি দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশেও প্রায় 16% মুসলিম রয়েছেন, কিন্তু সে রাজ্যেও বিধানসভায় মাত্র 7% মুসলিম প্রতিনিধি রয়েছেন। তবে বর্তমানে সংগঠিত 14 রাজ্যের 48টা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে এক নতুন চিত্রের দেখা মিলেছে। অতীতের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে মুসলিম প্রার্থীর সংখ্যা। বিশেষ করে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সেখানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে মুসলিম প্রতিনিধির সংখ্যা। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে 9 জন, ঝাড়খণ্ডে 4 জন মুসলিম প্রার্থী নতুন করে বিধানসভায় আসন দখল করেছেন। মহারাষ্ট্রে জয়ী হওয়া মুসলিম প্রার্থীদের মধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, এনসিপি এবং শিবসেনা উদ্ধব গোষ্ঠী সহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা রয়েছেন। অন্যদিকে ঝাড়খণ্ডে জয়ী হওয়া মুসলিম প্রার্থীরা কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর হয়ে ভোট ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর বিপুল মার্জিনে জয়লাভ করেছেন। লাতিন আমেরিকার উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হারিয়ে আবার ক্ষমতায় বামপন্থীরা। রক্ষণশীলদের 5 বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ ইয়ামান্দু ওরসি। গতকাল রবিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রেন্টে অ্যাম্পোলিও অ্যালায়েন্সের ব্রড অ্যালায়েন্স প্রার্থী ছিলেন ইয়ামান্দু ওরসি, আর তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনাল পার্টির আলভারো দেলগাদো। তিনি বিদায়ী প্রেসিডেন্ট লুইস লেকাইয়ের পাউর নেতৃত্বাধীন উদার ডানপন্থী রিপাবলিকান জোটের সদস্য। গতকাল উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট হয়। প্রথম ধাপের ভোট হয়েছিল গত 27 অক্টোবর। দ্বিতীয় ধাপে ইয়ামান্দু ওরসি ও আলভারো দেলগাদোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দেলগাদো নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ইয়ামান্দু ওরসিকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গতকাল রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গতকাল রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চল এবং তেল আবিব লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটা আবার জানায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটা সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালিয়েছে তারা। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হিজবুল্লাহ। হামলার বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে প্রথমে এই সম্পর্কে এএফপির কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে তারা জানায় তেল আবিবের উপকণ্ঠ সহ উত্তর পূর্ব এবং মধ্য ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গিয়েছে। আকাশপথে হামলা হলে এমন সাইরেন বাজানো হয়। পরে এএফপির সঙ্গে কথা হয় ইসরায়েলি বাহিনীর। তখন তারা জানায় হিজবুল্লাহর ছোড়া প্রায় 250 ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। এর আগে গতকালই 160টা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল তারা। ইসরায়েলি বাহিনীর দাবি এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতে থাকতেই ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ সফরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান 3 দিনের সফরে আজ সোমবার দুপুরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার গিয়েছেন। আইসিসির প্রধান কৌঁসুলি হিসাবে করিম খানের এটা 3য় বাংলাদেশ সফর। কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরে করিম খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার কক্সবাজার অবস্থানের সময় করিম খান রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধের বিষয় আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানবেন। রোহিঙ্গা শরণার্থীদের সামগ্রিক বিষয়গুলো নিয়ে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে গতকাল রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আলী লারিজানি এই কথা বলেছেন। গত 26শে অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে 3 দফায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসাবে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 200টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। এর জবাব হিসাবে গত 26শে অক্টোবর ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।